ওখানে কোনো হাই স্কুল ছিল না, তো চলো স্কুলটা ছিল একটু দূরে, তো আমাকে এখান থেকে একা একা যাইতে হতো। তো আমি স্কুলে যাইতাম আসতাম, হঠাৎ একদিন রাস্তার মধ্যে আমার বাবার সাথে আমার দেখা, তো ওনার সাথে একজন লোকও ছিল। তো উনি হলো আমার বাবাকে বলতেছে যে যে তোর মেয়ে স্কুলে একা একা যায়, ও তো এটা তো ভালো দেখায় না। তখন আমার বাবা, আমার প্রতি বিশ্বাস ছিল যে তার মেয়ে কোনো খারাপ কাজ করবে না। তখন আমার বাবা বুক ফুলিয়ে বলতো, আমার মেয়ে স্কুলে যায়, একদম স্কুলে যায়, আবার স্কুল থেকে বাড়িও আসে, কোথায় যদি যাওয়ার দরকার থাকতো তাহলে সে আমাকে বলে অনুমতি নিয়ে তারপরে যাইতো। এই তো আমি একা একা স্কুলে যাইতাম দেখে পাড়া প্রতিবেশী অনেক গুজব ছড়াইতো, অনেক কথা বলতো। মানে আপনার বাড়ি থেকে স্কুলটা বেশ দূরে, মানে হেঁটে যেতে হতো না? হেঁটে যেতে হতো। তো আপনার ওই আশেপাশের যারা পাড়া প্রতিবেশী ছিল তাদের ওখানে কেউ পড়াশোনা করতো না? না, আমি ওখানকার তখন একাই ছিলাম। ও, আপনি পুরো ওই পাড়ার মধ্যে আপনি একা যে স্কুলে যেতেন? হ্যাঁ, কারণ ওখানকার তখন আমার মতো কেউ অতটা পড়াশোনা করেনি, তাদের ছোটবেলায় বিয়ে দেওয়া হয়েছে, তাদের পড়ালেখা অতটা সুযোগ দেওয়া হয়নি। তার মানে আপনার গ্রামের আপনি একমাত্র মেয়ে যে প্রথম স্কুলে গিয়েছেন? হ্যাঁ। বাহ, দারুণ। তো হচ্ছে যাওয়ার পরে এই যে একটা লোক তো বললো আপনাকে যেতে দিবে না, এরকম কি আরো অনেকে আশেপাশের লোকজন বলেছে? হ্যাঁ, অনেকে বলে। এই তো আমাদের সমাজে একটা কথা আছে না, যে মায়ের থেকে মাসির দরদ বেশি। এটা হলো ঠিক প্রতিবেশী তেমন, যে নিজের খায় পরে গুজব ছড়ায়। আচ্ছা, এটা ভালো বলেছেন। হ্যাঁ, মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি হয়ে যায়। ওই মাসিরাই তখন খুব বারবার আপনাকে যেন দমানো যায় সেরকম কথা বলছিলেন। আমি মেয়ে হয়ে কেন পড়াশোনা করব? আমাকে বিয়ে দিলে তো স্বামী বাড়িতে গেলে ধরতে গেলে সংসারে বোঝা কমে গেল। বোঝা কমে গেল। আমার বাবার মাথার উপর থেকে একটা মেয়ের বোঝা কমে গেল। ওরা সবসময়ের জন্য এই কথাটা আমার বাবাকে বলতো, কিন্তু আমার তখন আমার বাবা আমার প্রতি বিশ্বাস ছিল যে আমার মেয়ে কোনো খারাপ কাজ করবে না, ও ভবিষ্যতে ভালোই করবে। আচ্ছা, তারপর আপনি পড়াশোনা মানে চালিয়ে গেলেন? চালিয়ে গেছে, পড়াশোনা হতে আমার চালিয়ে গেছে। এখান থেকে আমার এসএসসি পড়ার পর একটু পয়েন্ট খারাপ ছিল, তখন আরও অনেক বেশি হয়ে গেল প্রতিবেশীর কথা, যে তোর মেয়ে তো এসএসসিতে খারাপ রেজাল্ট করছে, ওকে রেখে কী করবি, ওকে পড়ানো মানে তোর টাকা নষ্ট, এসে তুই ওই যে টাকাটা নষ্ট করবি ওকে একদম বিয়ে দিয়ে দে, আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, মানে ওই সময় একটু রেজাল্ট খারাপ হওয়ার কারণে সবাই আরো পেয়ে বসলো। হ্যাঁ, বাবাকে বোঝাচ্ছে বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তখন কি বাবা মা রাজি হলো বিয়ে দেওয়ার জন্য? এই যে আমার রেজাল্টটা খারাপ হওয়ার জন্য তখন বাবা রাজি হয়ে গেছে, যে সত্যি হয়তো একে দেওয়ার কিছু করানো যাবে না, যেহেতু রেজাল্টটা খারাপ করছে, এর দ্বারা আর কোনো কিছু সম্ভব না, ওকে চাকরিও আর কে দেবে না, এই রেজাল্ট থেকে কে চাকরি দেবে। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 17। আচ্ছা, মাত্র তখন মেট্রিক পাস করেছেন? হ্যাঁ, এসএসসি পাস করছি। আচ্ছা, আপনার পরের জার্নিতে আমি ঢুকবো, তার আগে আমি একটু রুকসানার কাছে আসতে চাই। রুকসানা, আপনি যখন ওই বস্তি থেকে পড়াশোনা শুরু করলেন এবং যখন নানাবিধ মানে বিভিন্ন জায়গা থেকে বুলিং এর শিকার হচ্ছিলেন, কি ধরনের বুলিং হতো সেগুলো? আচ্ছা, প্রথমে তো তারা পড়াশোনা নিয়ে যখন আমাকে অনেক ধরনের কথা বলতো, যখন আমার মা বলছে না আমি পড়াশোনা করাবো, তখন তারা আমাকে আমার গায়ের রঙের উপর কথা বলা শুরু করে, যে এত একটা কালো মেয়েকে জন্ম দিচ্ছ তুমি। আমার বাবাকে এসে বলতো বেশিরভাগ, যে যেই কালো মেয়ের জন্ম দিয়েছ 5 লাখ টাকা ছাড়াও তো বিয়ে দিতে পারবে না। তার মানে আপনারও আশেপাশে প্রচন্ড অনেক মাসি জন্মে গেল? জি, অত্যন্ত। এবং 2017 সালে আমার কিছু চোখের সমস্যা দেখা দেয়, আমি ডাক্তার দেখাই, তিনি বলেন যে আমাকে চশমা ব্যবহার করতে হবে। তো আমি যখন চশমা পরে বাসায় আসি, যখন তারা আমার প্রতিবেশীরা যখন আমাকে চশমা পরা অবস্থায় দেখেন, মানে ওদের যে রিয়াকশন ছিল এবং যে কথার ধরন ছিল, আমার তখন মনে হয়েছিল আমি বোধহয় পৃথিবীর সবথেকে বড় কোনো পাপ করে ফেলেছি চশমা পরার জন্য। আমি যেখানেই যেতাম, ঘর থেকে একটু বের হচ্ছি, আমাকে দেখে কথা বলছে, এই দেখো এত ছোট বয়সে চশমা পরেছে, ওর তো কোনোদিন বিয়ে হবে না, ও তো বুড়ি হয়ে গেছে, প্রথমে তোর ব্যাপার টাকা নাই, তারপর ওর রং কালো, এখন আবার চশমা পরছে, ওর তো জীবনও বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দিলে তো অনেক টাকা দিতে হবে, টাকা দেওয়ার পরেও কেউ নেবে কিনা সন্দেহ আছে, মানে চশমা পরার জন্য। এবং সেই সময়টা আমার এমন কেটেছিল, আমি প্রচন্ড ভয় পেতাম মানুষকে, সেই ভয় পাওয়ার জন্য আমি কারো কাছে যেতামই না, আমি সবসময় ঘরের মধ্যে বসে থাকতাম, যখন আমার স্কুলে যাওয়া হতো স্কুলে যেতাম এবং ঘরে এসে বসে থাকতাম। কিন্তু ঘরে বাইরে না গেলে কি হবে, তারা আমাকে ঘরের মধ্যে এসে কথা শুনিয়ে যেত। আচ্ছা, কি ধরনের কথা শোনাতো? মানে একে তো কালো, চশমা পরে, বিয়ে হবে না, অনেক টাকা লাগবে, আর কি বলতো?
সেগুলো খুবই খারাপ কথা, আমি কিভাবে বলবো এগুলা। এটা জানা উচিত আমাদের। আমাদের এরকম সুবিধা বঞ্চিত আরো মানুষ তো আছে। এই যে আপনি সেই জায়গা থেকে যে প্রতিবাদ করে এই জায়গাটা এসেছেন, কি ধরনের কথা বলতে পারে সেটা আমার মনে হয় সকলে শোনা উচিত। ওকে এখন আর ঘরে রাখার দরকার নেই, ওকে বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি। ও একটা ঘরের বোঝা হয়ে যাচ্ছে। ওকে কেন তোমরা পড়াশোনা করাচ্ছ? দরকার নেই পড়াশোনা করার। ও কি করতে পারবে? ওর জীবনে তো কিছু করতে পারবে না। মানে তারা এত বুঝে গেল আপনি কিছু হ্যাঁ। করতে পারবেন না, মানে আপনি তাদের সন্তান না, না। তারা খুব বুঝে গেল। জি। তারপরে আপনি এই প্রতিবাদটা করতে শুরু করলেন কবে থেকে? কিভাবে আপনার সাহস তৈরি হলো যে মনে হলো যে এটা প্রতিবাদ করা উচিত? 2016 সাল থেকে আমি আমাদের সেভ দ্য চিলড্রেনের সাথে সংযুক্ত হই। আমি সেখানে হচ্ছে কিশোরী